আর কেমিস্ট্রি যখনই শুরু করব তো কেমিস্ট্রি সম্বন্ধে প্রথমে জানতে হবে তোমাদের যে কেমিস্ট্রির জনক কাকে বলা হয়। তো কেমিস্ট্রির জনক বলা হয় বিজ্ঞানী লেভোইসিয়ারকে। বিজ্ঞানী লেভোইসিয়ার, এটা হচ্ছে তোমার ইন্ডিয়ান বিজ্ঞানী না। বিজ্ঞানী লেভোইসিয়ার ইন্ডিয়ান বিজ্ঞানী না। যদি ইন্ডিয়ান যদি জানি যে ইন্ডিয়ান কে ছিল কেমিস্ট্রির জনক, তাহলে ইন্ডিয়ান কেমিস্ট্রি ফাদার বলা হয়, মানে ফাদার অফ কেমিস্ট্রি ইন্ডিয়ান। তবে পিসি রয়, পিসি রয়। তো এখান থেকে দুটো কোশ্চেন আসার সম্ভাবনা থাকে, যে এমনি নর্মালি জিজ্ঞেস করবে যে কেমিস্ট্রির জনক কাকে বলা হয়, তো প্রথমে হবে কি বিজ্ঞানী লেভোইসিয়ার। আর যদি বলে ভারতের কেমিস্ট্রির জনককে, তাহলে কি হবে বিজ্ঞানী পিসি রয়। ঠিক আছে, এবার কেমিস্ট্রি যখনই শুরু করব তো 1 নম্বর চ্যাপ্টার হচ্ছে এটম। 1 নম্বর চ্যাপ্টার কি এটম। আর এটমের বাংলা মানে যদি জানি, তোমরা 9-10-এ পড়েছো, এটম মানে হচ্ছে কি পরমাণু, পরমাণু। এবার এটম যখনই পড়ব তো শুরুতেই আমাদেরকে জানতে হবে এটমের আবিষ্কারককে। এটমের আবিষ্কারককে, তো এটমের আবিষ্কারক হচ্ছে বিজ্ঞানী জন ডাল্টন। বিজ্ঞানী জন ডাল্টন। বিজ্ঞানী জন ডাল্টন যখন এটমের আবিষ্কার করেছিল তখন কিছু সিদ্ধান্ত দিয়েছিল এটম নিয়ে। বেশ কয়েকটা সিদ্ধান্ত এক্সাম হিসাবে মনে রাখতে হবে। যেমন 1 নম্বর সিদ্ধান্ত ছিল যে এটম হচ্ছে আনডিভিজিবল একটা প্রপার্টি, মানে যাকে কখনো বিভাজ্য করা যাবে না, ভাগ করা যাবে না। তো ফার্স্ট কি বলল যে পরমাণু হচ্ছে কি, পরমাণু অবিভাজ্য। পরমাণু কি অবিভাজ্য, মানে পরমাণুকে কখনো ভাগ করা যাবে না। 2 নম্বর বলেছিল দেখো, পরমাণু যদি অবিভাজ্য হয় তাহলে পরমাণুকে কখনো ভাগ করা যাবে, ভাঙা যাবে, মানে তার মানে কি পদার্থের সব থেকে ক্ষুদ্রতম কণা কি হবে, পরমাণুই হবে, তাই না? তাহলে 2 নম্বর হচ্ছে পদার্থের সব থেকে ক্ষুদ্রতম কণা পরমাণু। দাঁড়ি 3 নম্বর হচ্ছে যে দুটা যদি একই পদার্থ নিই, ধরে নাও একটা নিলাম, এক টুকরো সোনা নিলাম আর এক টুকরো আমি লোহা নিলাম বা তামা নিলাম, তো এটা হয়ে গেল তোমার গোল্ড, সোনা, আর এটা হলো তোমার আয়রন, লোহা। তো এর থেকে ছোট একটা টুকরা কাটলাম আর এখান থেকেও ছোট একটা টুকরো কাটলাম, আর দুটো সম পরিমাণ ভাবে কাটলাম, একই সাইজের। তাহলে একই সাইজের যদি হয় তো দুটার ভর কি সমান হবে? এই দুটো সাইজের ভর কি সমান হবে? কারণ দুটো আলাদা আলাদা পদার্থ আছে যেহেতু, তাহলে দুটোর ভর কি হবে? আলাদা আলাদা হবে। কারণ সোনার ঘনত্ব কি থাকে? বেশি থাকে, ওই জন্য সোনার ভর কি হবে? বেশি হবে। আর তোমরা ফোকাস করে হবা যে ছোট ছোট সোনার টুকরো দিয়েই বিভিন্ন গয়না তৈরি করা হয়, কিন্তু লোহার ক্ষেত্রে হয় কি? হয় না। আর লোহার ঘনত্ব যেহেতু কম থাকে, তো এর ওজনটা কি হবে? সোনার তুলনায় কম হবে। এমনিতেও লোহার ওজন থাকে বেশি, কিন্তু সোনার তুলনায় কি হবে? কম হবে। তারপরে আরও যদি লক্ষ্য করি, সোনার ধর্মটা আলাদা, এর কালার আলাদা, ধর্ম আলাদা লোহার তুলনায়। আর সোনার তুলনায় লোহারও ধর্ম কি হবে? আলাদা। যেমন হচ্ছে সোনা সব থেকে নমনীয় ধাতু যদি কোশ্চিন আসে পরীক্ষায়, তো সোনা, মানে সোনা সব থেকে একদম নমনীয়। ছোট ছোট সোনা দিয়ে যে কোনো ডিজাইনের জিনিস তৈরি করা যায়, কিন্তু লোহাকে সেই রকম স্ট্রাকচার, সেই রকম শেপ, সেই রকম আকৃতি দেওয়া কখনো যায় না। তো ওই জন্য দুটার ধর্ম এবং দুটার ভর কি হচ্ছে? আলাদা আলাদা হচ্ছে। তাহলে 3 নম্বর স্টেটমেন্ট দিয়েছিল যে দুটি যদি একই পদার্থ বা দুটা যদি আলাদা পদার্থ থাকে, দুটি
আলাদা পদার্থের পরমাণুর ভর এবং ধর্ম আলাদা হয়। আর 4 নম্বর বলল কি, দুটা আলাদা, এবার দুটা একই যদি থাকে, দুটি একই পদার্থের পরমাণুর ভর এবং ধর্ম একই। বুঝা গেল? যদি দুটোই সোনার টুকরো নিই তাহলে কি হবে, দুটারই কালার একই, দুটারই ভর কি হবে একই, এবং দুটারই ধর্ম একই হবে, যেহেতু দুজনই কি নমনীয়তা থাকবে। বুঝা গেল জন ডাল্টনের স্টেটমেন্ট। তারপরে যখনই জন ডাল্টন এটা কথা বললো যে পরমাণু হচ্ছে কি অবিভাজ্য, তারপরে নতুন নতুন বিজ্ঞানীর আবির্ভাব হলো এবং নতুন নতুন আবিষ্কারের পরিবর্তনের সঙ্গে সঙ্গে দেখা গেল যে পরমাণু বিভাজ্য কণা, এবং পরমাণুকে বিভাজন করে 3টা কণার আবিষ্কার হলো, যার নাম হচ্ছে ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন। তাহলে পরমাণুর কটা অংশ পেলাম পরে করে? এটমের 3টা অংশ। 1 নম্বর কি? 1 নম্বর হচ্ছে ইলেকট্রন, 2 নম্বর হচ্ছে প্রোটন, আর 3 নম্বর হচ্ছে কি নিউট্রন। এবার ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন থেকে কি ভাবে কোশ্চিন আসতে পারে সেটা দেখাচ্ছি। দেখো, ইলেকট্রন যদি নিই 1 নম্বরে, দুই হচ্ছে প্রোটন, আর 3 নম্বর হচ্ছে নিউট্রন। তো ইলেকট্রনের ফার্স্ট কোশ্চিন হচ্ছে যে ইলেকট্রনের চিহ্ন কি? তো ইলেকট্রনের চিহ্ন হচ্ছে ই বা ই এর মাথায় মাইনাস, এটা চিহ্ন দিয়ে আমরা প্রকাশ করতে পারি। একই রকম ভাবে প্রোটনের চিহ্ন জানতে হবে। প্রোটনের চিহ্ন কি? পি বা পি এর মাথায় প্লাস। আর নিউট্রনের চিহ্ন কি? নিউট্রনের চিহ্ন হচ্ছে ছোট হাতের এন বা এন এর মাথায় 0। এই 0 হওয়ার কারণ একটু পরে বলছি। দেখো, ইলেকট্রন, প্রোটন, নিউট্রনের চিহ্ন জানলাম, এবার এর চার্জ জানতে হবে। এর চার্জ কত? ইলেকট্রনের চার্জ হচ্ছে -1। একই রকম ভাবে প্রোটনের চার্জ হচ্ছে +1 বা প্লাস চার্জ, আর নিউট্রনের চার্জ হচ্ছে 0, যেটাকে আমরা বলি চার্জ লেস। চার্জলেস বা বাংলায় এটাকে বলা হয় নিস্তড়িত। বুঝা গেল? ইলেকট্রনের চার্জ, প্রোটনের চার্জ আর নিউট্রনের চার্জ। ইলেকট্রনের চার্জ হচ্ছে -1, প্রোটনের চার্জ +1 আর নিউট্রনের চার্জ হচ্ছে 0, বা যেটাকে বাংলায় বলবো নিস্তড়িত। একই রকম ভাবে ইলেকট্রনের তোমার চিহ্ন হচ্ছে ই বা -ই বা ই এর মাথায় মাইনাস, প্রোটনের চিহ্ন হচ্ছে পি বা পি এর মাথায় প্লাস, এবং নিউট্রনের চিহ্ন হচ্ছে এন বা এন এর মাথায় 0। এবার এই চার্জগুলোকে যদি কুলম্বতে কনভার্ট করি, তো দেখো চার্জ এখানে -1, একে যদি কুলম্বতে কনভার্ট করি তো 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। একই রকম ভাবে প্রোটনের ক্ষেত্রেও দেখো, একে যদি কুলম্বতে কনভার্ট করি 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। দেখো দুটো সেম আছে না?
1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব, আর এক্ষেত্রেও 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। পার্থক্য কিছুই না, সামান্য একটু পার্থক্য আছে। যেহেতু এটা ইলেকট্রন আর এর চার্জ কি বললাম -1, তো এর সামনে শুধু মাইনাস লাগিয়ে দাও। -1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। আর প্রোটনের যেহেতু প্লাস, তো এর সামনে প্লাস চিহ্ন দিতেও পারো, নাও দিতে পারো, এমনি থাকলেই প্লাস ওটাকে বোঝায়। বোঝা গেল? তারপরে দেখো এর তো 0 আছে, এর কোনো স্পেসিফিক এভাবে মান বের হবে কোনো? মোটেও বের হবে না। তারপরে দেখো চার্জ হয়ে গেল, সিম্বল হয়ে গেল, চিহ্ন হয়ে গেল। এবার এদের ভর জানতে হবে। ইলেকট্রনের ভর বা মাস যেটাকে বলি আমরা, ইলেকট্রনের ভর হচ্ছে 0.0054 AMU। একই রকমভাবে প্রোটনেরও ভর তোমাদের মনে রাখতে হবে। প্রোটনের ভর হচ্ছে 1 AMU এবং নিউট্রনের ভর হচ্ছে 1 AMU। এই AMU যে আছে এর ফুল ফর্ম দেখো, পরীক্ষায় আসতে পারে AMU এর ফুল ফর্ম কি? তো এর ফুল ফর্ম হচ্ছে অ্যাটমিক মাস, M ফর মাস এবং U ফর হচ্ছে ইউনিট। যদি বাংলায় দেখি অ্যাটমিক মানে কি? পরমাণু হয়ে গেল, মানে পরমাণুর মাস মানে কি? ভর, ভর। আর ইউনিট মানে হচ্ছে একক, মানে পরমাণুর ভর এককটাই হচ্ছে কি AMU। বুঝা গেল এটুকু? এবার যদি প্রত্যেকটার ভর কেজিতে কনভার্ট করি, এটা কি আছে 0.00054 AMU, এটা আছে কি 1 AMU, আর এটা হচ্ছে তোমার 1 AMU। এদেরকে যদি কেজিতে কনভার্ট করি তাহলে কেজিতে এদের ভর হবে কি? দেখো ইলেকট্রনের ক্ষেত্রে হবে 9131, মানে 9.1 ইন্টু 10⁻⁻31 কেজি। বুঝা গেল? 9.1 ইন্টু 10⁻⁻31 কেজি। একই রকমভাবে প্রোটনের দেখো এটা 1 AMU আছে, তো এর মান হচ্ছে 1.672 ইন্টু 10⁻⁻27 কেজি। আর একই রকমভাবে নিউট্রনেরও দেখো এখানেও 1 AMU আছে, এখানেও 1 AMU আছে, তো সেম টু সেম এটাই বসে যাবে, একটু পরিবর্তন হবে। 1.672 এর জায়গায় 5 ইন্টু 10⁻⁻27 কেজি। বুঝা গেল এইটুকু? ইলেকট্রন বিন্যাস, ইলেকট্রন বিন্যাস থেকে বিভিন্নভাবে কোশ্চিন আসে তোমাদের এক্সামে। ইলেকট্রন বিন্যাস জানার আগে একটু ধারণা নাও এটমের, কোনো মৌলের। ধরে নাও এক্স একটা কোনো মৌল এবং নিচেরটাকে ধরে নিলাম জেড আর উপরেরটাকে ধরলাম এ। এবার যেমন তোমরা দেখেছো C612 এরকম, তো ওটারই একটা ধারণা দিচ্ছি। কোনো একটা এক্স হচ্ছে মৌল আর নিচেরটা ধরলাম জেড, উপরেরটা ধরলাম এ। তো উপরেরটা যেটা এ আছে এটা হচ্ছে অ্যাটমিক মাস, অ্যাটমিক মাস। আর অ্যাটমিক মাসের বাংলা কি হবে? পরমাণুর ভর। এবং নিচের যেটা জেড আছে এটা হচ্ছে অ্যাটমিক নাম্বার। অ্যাটমিক নাম্বার মানে কি? পরমাণু সংখ্যা, পরমাণুর সংখ্যা, বা তোমরা পরমাণুর সংখ্যা যেটাকে আমরা বইয়ে পড়েছি কি পরমাণু ক্রমাঙ্ক। পরমাণু ক্রমাঙ্ক। এবার এই অ্যাটমিক নাম্বারটাই হচ্ছে তোমাদের
এখনই পড়লাম ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন। তো এই অ্যাটমিক নাম্বারটাই হচ্ছে নাম্বার অফ প্রোটন, নাম্বারস অফ প্রোটন। আর নাম্বার অফ প্রোটনটাই হচ্ছে কি নাম্বার অফ ইলেকট্রন। নাম্বার অফ প্রোটনের বাংলা কি বুঝবো, যে পরমাণুতে কটা প্রোটন সংখ্যা আছে, তো প্রোটন সংখ্যা। আর নাম্বার অফ ইলেকট্রন কি বুঝবো, যে মোট ইলেকট্রনের সংখ্যা। বুঝা গেল এটুকু? এবার দেখো নিউট্রন কোথায় গেল, এখানে ইলেকট্রন পেয়ে গেলাম আমি, এখানে প্রোটন পেয়ে গেলাম এবং পরমাণুর ক্রমাঙ্কও এখানে পেয়ে গেলাম, আর এখানে ভর পেয়ে গেলাম। তো নিউট্রন কোথায় গেল, এই অ্যাটমিক মাসের মধ্যেই লুকিয়ে আছে কে, নিউট্রন। তো অ্যাটমিক মাস ইকুয়াল টু আমরা বলতে পারি প্রোটন, পি ফর প্রোটন আর এন ফর নিউট্রন। মানে অ্যাটমিক মাসের মধ্যেই কি লুকিয়ে আছে, প্রোটন এবং নিউট্রন লুকিয়ে আছে। এবার যদি কোনো পরমাণুর নিউট্রন সংখ্যা নির্ণয় করি তাহলে কি করতে হবে, দেখো এই প্রোটনটাকে সরালেই কি পেয়ে যাব, শুধুমাত্র নিউট্রন থাকবে, তাই না? তো এই প্রোটনটাকে যদি সরাতে পারি তাহলে কি পাবো, শুধুমাত্র ওখানে নিউট্রনটা অবস্থিত থাকবে। তো দেখো ধরে নাও একটা পরমাণু নিলাম কার্বন, সি কার্বন, আর এর পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 6 এবং পরমাণুর ভর হচ্ছে 12। তাহলে কোশ্চেন দিল এটা থেকেই যে এর মধ্যে প্রোটন সংখ্যা কত, বা এর মধ্যে ইলেকট্রন সংখ্যা কত, বা এর মধ্যে নিউট্রন সংখ্যা কত। তো আমরা একটু আগেই পড়লাম নিচেরটা হচ্ছে জেড, আর জেডটাই হচ্ছে কি অ্যাটমিক নাম্বার, অ্যাটমিক নাম্বারটাই হচ্ছে নাম্বার অফ প্রোটন আর নাম্বার অফ ইলেকট্রন। তার মানে নিচেরটা কি আছে, নাম্বার অফ প্রোটন আর নাম্বার অফ ইলেকট্রন। তো এখানে পি এর মান কত পেলাম, এখানে 6, এবং ই এরও মান কত পেয়ে গেলাম 6। বাঁচলো শুধু কি নিউট্রন। তো নিউট্রন কি বললাম, আমি যদি এখান থেকে পি সরাতে পারি তাহলে থাকবে কি এন, কিন্তু পি সরবে কিভাবে, এখানে মাইনাস পি যদি করে দিই তাহলে প্লাস পি, আর মাইনাস পি কাটা পড়ে থাকবে কি শুধুমাত্র এন। তার মানে সোজা কথাই বলতে পারি পরমাণুর ভর থেকে যদি আমি প্রোটন সংখ্যা বিয়োগ করে দিই তাহলে কি পেয়ে যাব, শুধুমাত্র নিউট্রন সংখ্যা পেয়ে যাব। তাহলে একই সোজাভাবে বলতে পারবো যে এ থেকে যদি জেড বিয়োগ করি, মানে উপরেরটা থেকে নিচেরটা যদি বিয়োগ করে দিই তাহলে আমরা কি পাবো, নিউট্রন সংখ্যা পাবো। তো দেখো এখানে উপরে ছিল 12 আর নিচে ছিল 6, তাহলে অ্যান্সার হয়ে গেল কত, 6। তাহলে কার্বন পরমাণুতে নিউট্রন সংখ্যা কত পেলাম আমরা, 6 পেলাম। বুঝা গেল এটুকু? তারপরে দেখো এবার এখান থেকে ইলেকট্রন বিন্যাস শিখব। ইলেকট্রন বিন্যাস কোনো পরমাণুর স্ট্রাকচার এরকম হয়, ধরে নাও একটা গোলাকার, তার চারিদিকে ইলেকট্রনগুলা কি হয়, কক্ষপথে গোল গোল করে বৃত্তাকার কক্ষপথে ঘুরে। চারটা কক্ষপথ নিলাম, যেটা কেন্দ্রকে গোলাকার নিয়েছি সেটা হচ্ছে পরমাণুর কেন্দ্রক বা নিউক্লিয়াস। এটাকে কি বলবো, কেন্দ্রক বা নিউক্লিয়াস। এবার কেন্দ্রকের মধ্যে কি থাকবে, কারণ পরমাণুর তো তিনটাই অংশ, ইলেকট্রন ই, প্রোটন পি আর নিউট্রন এন, এই তিনটা দিয়েই তো পরমাণু গঠিত। এবার তিনটা অংশের মধ্যে এখানে থাকবে পি আর এন, কেন্দ্রকে কি থাকবে, পি আর এন, প্রোটন আর নিউট্রন। তাহলে ইলেকট্রন কোথায় থাকবে, ইলেকট্রন হচ্ছে এই যে বাইরে আমি বেশ কয়েকটা কক্ষপথ নিয়েছি, এই কক্ষপথে ইলেকট্রন গিলার অবস্থান থাকবে, এই কক্ষপথে ইলেকট্রন গিলা কি অবস্থান করবে। আর এই কক্ষপথগুলোর নির্দিষ্ট একটা নাম আছে। প্রথম কক্ষপথকে বলা হয় কে কক্ষপথ, এবং দ্বিতীয় কক্ষপথকে বলবো এল, কে এল এম, তারপরে এন।
চারটা কক্ষপথ কে এল এম এন। বুঝা গেল এইটুকু? এন আসছে না? আচ্ছা, এম আর এন। জাস্ট এটা বুঝার জন্য নিলাম ইলেকট্রন গেলা। এবার কোন কক্ষপথে কতগুলো ইলেকট্রন থাকবে সেটা জানার জন্য একটা নির্দিষ্ট ফর্মুলা আছে। দেখো, প্রথমে কোন কক্ষপথ আছে? কে। ফার্স্ট অরবিট বা প্রথম কক্ষপথ হচ্ছে তোমার কে কক্ষপথ। একই রকম ভাবে দ্বিতীয় কক্ষপথ হচ্ছে কে, তারপরে এল। একই রকম ভাবে তৃতীয় এম এবং চতুর্থ হচ্ছে এন। তো কে হচ্ছে এখানে প্রথম কক্ষপথ, এল দ্বিতীয় এবং এম তৃতীয়, আর চতুর্থ হচ্ছে এন। এবার এর ফর্মুলা হচ্ছে ইলেকট্রন বের করার 2n স্কোয়ার, 2n স্কোয়ার। আর এখানে এন কে কি বোঝাচ্ছে? এন হচ্ছে কক্ষপথের সংখ্যা। এন মানে কি? এন হচ্ছে কক্ষপথের সংখ্যা, মানে কক্ষপথ কত নম্বরে অবস্থান করছে সেটাই হচ্ছে এন। মানে কক্ষপথ কত নম্বরে অবস্থান করছে। তো দেখো, যদি আমি কে কক্ষপথের ইলেকট্রন সংখ্যা বের করি, তাহলে কে কক্ষপথের বের করি দেখি। ফর্মুলা কি বললাম? 2n স্কোয়ার। আর 2 থাকলো, এন দেখো এন এর মান কত? কে হচ্ছে প্রথম কক্ষপথ, তো কে এর মান কত এখানে? কে এর ক্ষেত্রে এন এর মান হচ্ছে এখানে 1, তাহলে 1 এর স্কোয়ার হয়ে গেল। আর তোমরা ম্যাথ জানো আশা করি, 2 ইন্টু 1 এর স্কোয়ার 1, আর 2 ইন্টু 1 যদি করি তো অ্যান্সার কত পাবো? 2। তাহলে কে কক্ষপথ মানে প্রথম কক্ষপথে মোট বা সর্বাধিক ইলেকট্রন সংখ্যা কত হবে? 2 হবে। একই রকমভাবে দ্বিতীয় কক্ষপথ বের করি। দ্বিতীয় কক্ষপথে এন এর মান কত হয়ে যাবে এবার? দ্বিতীয় কক্ষপথে মানে এল কক্ষপথে এন এর মান, তো যেহেতু দ্বিতীয় কক্ষপথ তো এন এর মান হয়ে যাবে কি 2। আর 2 এর স্কোয়ার কত হয়? 4। আর 4 দুগুণে হয়ে যাবে এখানে 8। তাহলে এল কক্ষপথে সর্বাধিক বা মোট ইলেকট্রনের সংখ্যা কত? 8টা। একই রকমভাবে এম তোমরা নিজেই পারবা বের করতে, তৃতীয় কক্ষপথ। তো এম যদি বের করি, এম কক্ষপথের সর্বাধিক ইলেকট্রন সংখ্যা, তো এন এর মান হয়ে যাবে, এম যেহেতু তৃতীয় নম্বরে, তো এম এর মান হয়ে যাবে 3 আর তার স্কোয়ার ফর্মুলা হিসাবে। 3 এর স্কোয়ার 9 আর 9 দুগুণে 18। তাহলে এম কক্ষপথে সর্বাধিক ইলেকট্রন সংখ্যা কত? 18। লাস্ট হচ্ছে এন। এন কক্ষপথ চতুর্থ নম্বরে আছে যেহেতু, তো এর এন এর মান কত হয়ে যাবে এখানে? 4। আর 4 এর স্কোয়ার কত হয়? 4 এর স্কোয়ার 16, 16 দুগুণে 32। তাহলে এন কক্ষপথে সর্বাধিক ইলেকট্রন সংখ্যা কত পেলাম? 32। তাহলে দেখো, কে পেলাম, এল পেলাম, এম পেলাম, এন পেলাম। এখান থেকে বিভিন্নভাবে কোশ্চেন আসে যে এম সেলের মধ্যে বা এম অরবিটে বা এম কক্ষপথে সর্বাধিক ইলেকট্রনের সংখ্যা কত? তোমার 18। বা এল কক্ষপথে সর্বাধিক ইলেকট্রন সংখ্যা কত? 32। বা এরকমও কোশ্চেন আসে যে পরমাণুর ইলেকট্রন নির্ণয় করা হয় নিচের কোনটি সূত্র দ্বারা বা নিচের কোনটি দ্বারা, তো তখন হয়ে যাবে 2n তার স্কোয়ার। বুঝা গেল এটুকু? আর পরমাণুর কেন্দ্রকের মধ্যে কি কি অবস্থান করে, তো মনে রাখবা প্রোটন আর নিউট্রন। বুঝা গেল? তাহলে শুরু থেকে যদি রিপিট করি, তাহলে শুরু থেকে কি কি পড়লাম? শুরুতেই পড়লাম কেমিস্ট্রি, যার ফাদার অফ কেমিস্ট্রি কাকে বলবো বা কেমিস্ট্রির জনক কাকে বলবো, তো বিজ্ঞানী ল্যাভোইসিয়ার। যদি ইন্ডিয়ান ফাদার অফ কেমিস্ট্রি তাহলে হবে কি পিসি রয়। তারপরে এটম চ্যাপ্টারে যখনই ঢুকলাম তো শুরু করব কাকে দিয়ে? বিজ্ঞানী জন ডাল্টনকে দিয়ে শুরু করব। এবং জন ডাল্টন বলেছিল পরমাণু হচ্ছে অবিভাজ্য, যাকে কখনো ভাগ করা যায় না, এবং পদার্থের সবথেকে ক্ষুদ্রতম কণা হচ্ছে কি পরমাণু।
এবার যখন জন ডাল্টন এগুলো সিদ্ধান্ত দিয়েছিল, তারপরেই নতুন নতুন বিজ্ঞানীর আবির্ভাব হলো এবং নতুন নতুন আবিষ্কারের মাধ্যমে জানা গেল যে পদার্থের সবথেকে ক্ষুদ্রতম কণা অ্যাটম হতে পারে না। তার তিনটা বিভাজন হলো ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন। ইলেকট্রন, প্রোটন, নিউট্রন যখনই পেলাম তো তার সম্বন্ধে একটু বায়োডাটা জানবো। আমরা কি জানবো? ইলেকট্রনের ভর জানবো, ইলেকট্রনের চার্জ জানবো, আর ইলেকট্রনের তোমার চিহ্ন জানবো। আর এদের আবিষ্কর্তাকে সেটাও যাবো। ইলেকট্রনের আবিষ্কর্তা হচ্ছে জে থমসন। একই রকমভাবে প্রোটনের আবিষ্কর্তা হচ্ছে কি গডস্টাইনার বা রাদারফোর্ড। নামকরণ যদি জিজ্ঞেস করে প্রোটনের, যে প্রোটনের নামকরণ কে করেন, তাহলে কি হবে? রাদারফোর্ড হবে। আর বাকি থাকলো কি নিউট্রন। নিউট্রনের আবিষ্কারক হচ্ছে বিজ্ঞানী জেমস চেডউইক। একই রকমভাবে চার্জ ছিল, ইলেকট্রনের চার্জ হচ্ছে -1, প্রোটনের চার্জ +1 আর নিউট্রনের চার্জ হচ্ছে 0, যেটাকে আমরা বাংলায় নিস্তড়িত বলা হয়, ইংরেজিতে চার্জ লেস বলা হয়। ইলেকট্রন, প্রোটন, নিউট্রন যখনই জানলাম, তাদের বায়োডাটা জানলাম এবং ইলেকট্রন বিন্যাস সম্বন্ধে জানলাম, যেটা পরের টপিকে ভ্যালেন্স ইলেকট্রন নির্ণয় করতে সাহায্য করবে। এবং ভ্যালেন্স ইলেকট্রন নির্ণয় করে আমরা পর্যায় সারণীর বিভিন্ন গ্রুপের ব্যাপারে, যেমন হ্যালোজেন মৌল এবং তোমার নিষ্ক্রিয় মৌলর সম্বন্ধে ধারণা পাবো, যে হ্যালোজেন মৌল বা নিষ্ক্রিয় মৌল কেন বলা হয় তাদেরকে, বা তাদের শেষ কক্ষের ইলেকট্রন সংখ্যা কত, এগুলো থেকে কোশ্চিন দেয়। তারপরে এই চ্যাপ্টারে আরও বিভিন্ন কিছু জানবো, যেমন বিজ্ঞানী থমসন প্লাম পাডিং মডেল দিয়েছিল, সেই মডেলের সম্বন্ধে ধারণা জানতে হবে। এবং বিজ্ঞানী রাদারফোর্ড আর কি আবিষ্কার করেছিল সেটা জানতে হবে। বিজ্ঞানী রাদারফোর্ডের পর হচ্ছে হুন্ডসের সূত্র জানতে হবে এবং আব্বাউ নীতি জানতে হবে। তারপরে তোমাদের নিলস বোর এগুলো পড়তে হবে। আইসোটোপ, আইসোবার, আইসোটন, আইসো ইলেকট্রন, এগুলো বিভিন্ন জায়গা থেকে কোশ্চিন আসে, যেগুলো এরপরের নেক্সট টপিকে ক্লিয়ার করতে হবে। বুঝা গেল এটুকু?